এই সদ্য সমাপ্ত ভারত বাংলাদেশ টেস্ট সিরিজে বাংলাদেশ যে এত খারাপ, এত বাজে, এত জঘন্য পারফরমেন্স করবে, বিশ্বাস করুন সিরিজ শুরুর আগে আমি এটা একেবারেই ভাবতে পারিনি। স্পেশালি এর আগেই বাংলাদেশ যখন পাকিস্তানে গিয়ে পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করে এসেছিল 2-0 ব্যবধানে, এরপর ভেরি নেক্সট সিরিজেই তারা ইন্ডিয়ার এগেনস্টে যে এইভাবে ভেঙে পড়বে, ভারতের ব্যাটিং বা বোলিং লাইন আপের সামনে তারা যে এইভাবে অসহায় আত্মসমর্পণ করবে, এটা কিন্তু এক প্রকার ধারণারও বাইরে ছিল। বাংলাদেশ পাকিস্তানকে সিরিজ হারিয়ে তাদের ক্রিকেট যতটা না উপরে উঠেছিল, ভারতের বিপক্ষে সিরিজ হেরে তাদের ক্রিকেটের আবার ঠিক ততটাই ডাউনফল হলো। আপনারা চেন্নাই টেস্টের কথাই ভেবে দেখুন না, যেখানে প্রথম দিন প্রথম সেশনে প্রথম ঘন্টাতেই বাংলাদেশের বোলাররা কিভাবে ভারতীয় ব্যাটারদের উপর ডমিনেশন চালিয়েছিল। প্রথম ঘন্টার মধ্যেই, তখনও ভারতের ইনিংসে 10 ওভারও হয়নি, ইন্ডিয়া স্কোর হয়ে গেছিল ওই জায়গায় 34-3। এই তিনটা উইকেটই ছিল অনেক বড় বড় উইকেট। রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিল, আর এই 3 উইকেটই তুলে নিয়েছিল বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। শুধু হাসান মাহমুদ একাই নয়, বাংলাদেশের অন্যান্য পেসাররাও ইন্ডিয়ান ব্যাটারদের যথেষ্টই চাপে রেখেছিল। আর কি প্রথম সেশনে 3 উইকেট চলে যাওয়ার পর, মানে সেকেন্ড সেশনে খেলা শুরু হওয়ার ওই ঘন্টাখানেকের মধ্যেই ভারতের স্কোর হয়ে গেল 144-6। তখন আর কি বলতে গেলে টিম ইন্ডিয়া একদম পুরো কোণঠাসা হয়ে গেছে। মানে ঘরের মাঠে প্রথম দিনেই আর কি তাদের অবস্থাটা একদম সংকটজনক পরিস্থিতিতে চলে গেছিলো। আর এর মূল ক্রেডিটটাই ছিল ওই হাসান মাহমুদ, মেহেদি হাসান মিরাজ আর নাহিদ রানা। মানে চমৎকার তারা বোলিং করেছিল, একদম আর কি বলতে গেলে ভারতের টপ আর মিডিল অর্ডারকে মানে এরাই আর কি গুড়িয়ে দিয়েছিল। কিন্তু এই জায়গাটায় সপ্তম উইকেটে রবিচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাডেজার মধ্যে একটা 199 রানের ম্যারাথন জুটি গড়ে ওঠে। ফলে আর কি বাংলাদেশের হাত থেকে ম্যাচের গ্রিপটা পুরোপুরি ইন্ডিয়া নিজেদের দখলে নিয়ে নেয়। আর রবিচন্দ্রন অশ্বিন সেঞ্চুরিও তুলে নেন নিজের ব্যক্তিগতভাবে। আর এদের দুজনের দৌলতেই ভারত প্রথম ইনিংসটা শেষ করে 376 রানে। ভেবে দেখুন, যেখানে 144-এ 6 উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ, সেখান থেকে আর কি ভারতের স্কোরটা হয়ে গেল 376। এরপরে জবাব দিতে নেমে বাংলাদেশ আর কি বলতে গেলে তাদের টপ অর্ডার মিডল অর্ডার শুরুতেই কোল্যাপস করে যায়। তাদের আর কি মানে স্কোরটা হয়ে গেছিলো প্রথমেই 40 রানে 5 উইকেট। এরপর থেকে এরা আর কতই বা লড়াই করবে। তবুও ষষ্ঠ উইকেটে সাকিব আর লিটনের মধ্যে একটা 51 রানের জুটি গড়ে উঠেছিল। কিন্তু এরপরেই আর কি বাংলাদেশের স্কোর যখন 91, এই দুজনেই আর কি দুটো ব্রেনলেস শট খেলে নিজেদের উইকেটগুলো ছুঁড়ে দিয়ে আসে। এরপর মেহেদি হাসান মিরাজ টেল এন্ডারদের নিয়ে একটু চেষ্টা করলেও ওই বাংলাদেশের স্কোরটা 149-এর বেশি আর এগোয়নি। এরপর ভারতের সামনে সুযোগ ছিল বাংলাদেশকে ফলো ওয়ানে পাঠানো, কিন্তু তারা সেইটা না করে আর কি নিজেরাই ব্যাটিং করতে নেমে পড়ে। বাংলাদেশ বোলিংটা কিন্তু বেশ মানে স্টার্টটা তারা ভালোই করেছিল, 67 রানে ভারতের তারা 3 উইকেট তুলেও নিয়েছিল। কিন্তু এই ফোর্থ উইকেটে ঋষভ পান্ত আর শুভমান গিল একটা 167 রানের জুটি গড়ে তোলে, নিজেরাও ব্যক্তিগতভাবে সেঞ্চুরি তুলে নেয়। ফলে ভারত আর কি এই জায়গাটায় পুরোপুরি বাংলাদেশকে একবারে ম্যাচ থেকে ছিটকে দেয়। আর কি তারা 4 উইকেটে 287 তুলে ইনিংস ডিক্লেয়ার দিয়ে দেয়। ফলে বাংলাদেশের সামনে মানে একদম লাস্ট ইনিংসে তাদের টার্গেট দাঁড়ায় 515 রানের। তো এই রানটা চেস করে বাংলাদেশকে জিততে গেলে একদম টেস্ট ক্রিকেটের ইতিহাসের রেকর্ড বুকের পাতা ওলটপালট করে জিততে হতো, একবারে বিশ্ব রেকর্ড করে জিততে হতো। তবুও বাংলাদেশের শুরুটা কিন্তু খুব একটা খারাপ হয়নি। তাদের আর কি 2 ওপেনার জাকির হাসান আর সাদমান 62 রানের একটা ওপেনিং জুটিও গড়ে তুলেছিল। কিন্তু এরপরেই আর কি যেটা বাংলাদেশের রোগ, একবার আর কি মানে ব্রেক থ্রু দিলেই তাদের আর কি পরপর উইকেট পড়তে থাকে। জাকির আর ওই সাদমানের একটা আর কি আফসোস থাকতে পারে, তারা উইকেটে পুরোপুরি সেট হয়ে গেছিলো আর কি, তারপরেও সেট হয়েও নিজেদের ইনিংসগুলোকে তারা বড় করতে পারেনি। এরপর ক্যাপ্টেন শান্ত একটা 82 রানের ইনিংস খেলেছিল, কিন্তু অপর পাশ থেকে সেইভাবে কোনো সাপোর্ট না পাওয়ায় আর কি বাংলাদেশের আর কি স্কোরটা খুব বেশি বড় হয়নি। আর কি তৃতীয় দিন শেষে বাংলাদেশের স্কোর ছিল 158-4। এরপরেও আরও দুটো দিনের খেলা বাকি ছিল। এরপর ফোর্থ ডের একদম প্রথম মানে আর কি 30-40 মিনিট, তখন আর কি ক্রিজে ছিল ক্যাপ্টেন শান্ত আর সাকিব। মানে আর কি তারা কিন্তু বেশ ভালোই সামলাচ্ছিল ইন্ডিয়ান স্পিনারদের বা পেসারদেরকে। স্কোরটা ওই 158 থেকে 194 অবধি তারা নিয়েও চলে গেছিলো। কিন্তু এরপরেই আর কি ওই মানে সাকিব আউট হয়ে যাওয়ার পরেই বাংলাদেশের ওই লোয়ার মিডিল অর্ডার আর বলতে গেলে লোয়ার অর্ডার একবারে ভেঙে পড়ে যায়। ফলে 194 যেখানে 4 ছিল, সেখানে তারা 234-এ অল আউট হয়ে গেল। মানে লাস্ট 6 উইকেট তারা মাত্র 40 রানের ব্যবধানে হারিয়ে ফেললো। ফলে বাংলাদেশ ওই চেন্নাই টেস্টটা 280 রানের বিশাল ব্যবধানে হেরে গেল। মানে হিসাব করে দেখলে ওই প্রথম মানে দিনের প্রথম 2টা সেশনই একমাত্র বাংলাদেশ আধিপত্য দেখিয়েছিল টিম ইন্ডিয়ার উপর। এরপর আর কোনো সেশনে কোনো দিন কোনো ঘন্টাতেই আর কি বাংলাদেশ ম্যাচের রাশ আর নিজেদের দখলে নিতে পারেনি। এরপর কানপুর টেস্টের কথা ভেবে দেখুন, কানপুর টেস্টেও আর কি বাংলাদেশকে টস হেরে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল রোহিত শর্মা। আর কি শুরুতেই 29 রানে 2 উইকেট চলে যায় বাংলাদেশের, কিন্তু এই থার্ড উইকেটে ক্যাপ্টেন শান্ত আর ওইদিকে মমিনুলের মধ্যে একটা 51 রানের জুটি গড়ে ওঠে। আর কি তাদের জুটিটা 80 রান অবধি বাংলাদেশকে পৌঁছে দেয়। এরপর 107 রানে যখন 3 উইকেট, ওই খারাপ আলো আর ওই বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। এর পরের 2 দিন আর কি মাঠে একটা বলও গড়ায়নি। এরপর ফোর্থ ডেতে যখন আবার বাংলাদেশ খেলতে নামে, তখন কোনো বড় জুটি তারা সেইভাবে গড়ে তুলতে পারেনি আর।
ওই সপ্তম উইকেটে একমাত্র ওই মমিনুল আর ওইদিকে মেহেদী হাসান মিরাজের মধ্যে একটা 54 রানের জুটি গড়ে উঠেছিল। আর মমিনুল এই পার্টিকুলার ইনিংসটা একটা খুব সুন্দর ইনিংস তিনি খেলেছিলেন, 107 রানের একটা ব্রিলিয়ান্ট ইনিংস তিনি খেলেছিলেন, নট আউটও ছিলেন শেষ অবধি। কিন্তু অপর পাশ থেকে সেইভাবে কোনো সাপোর্ট না পাওয়ায় আর কি বাংলাদেশ ওই জায়গায় 233 রানে অল আউট হয়ে যায়। এরপর ভারত এর জবাব দিতে নেমে মাত্র 34.4 ওভারেই তারা 285 তুলে ফেলে 8-এর উপর রান রেট রেখে। মানে ভারত ওই ম্যাচটায় যে আর কি কতটা তারা জয়ের ক্ষুধা ছিল, কতটা আর কি তারা আর কি দ্রুত হারে রান তুলে বাংলাদেশকে আর কি যেন তেন প্রকারের দ্বিতীয় ইনিংসে তারা ব্যাট করতে পাঠায়, এইটাই আর কি তাদের মাথায় ঘুরছিল। সেই কারণেই ওই রকম একটা ঝোড়ো বিধ্বংসী ইনিংস খেলে 9 উইকেটে 285 রান তুলেই তারা ইনিংস ডিক্লেয়ার দিয়ে দেয়। ফলে শেষ বেলায় মানে চতুর্থ দিন একদম শেষ দিকে বাংলাদেশ আরও 10-11 ওভার তারা বাংলাদেশকে খেলার সুযোগ করে দেয়, ওই জায়গাটা তারা 2 উইকেট তুলেও নেয়। তখনও বাংলাদেশ কিন্তু ভারতের থেকে 26 রানে পিছিয়ে ছিল। আবার শেষ দিন খেলতে নেমে বাংলাদেশের আর কি সেইভাবে বড় কোনো জুটি গড়ে ওঠেনি, একমাত্র এই শান্ত আর সাদমানের মধ্যে একটা ওই 55 রানের জুটি গড়ে উঠেছিল। কিন্তু এরপরেই ওই একই বাংলাদেশের রোগ, একটা উইকেট চলে যাওয়ার পরই পরপর ধস নেমে যাওয়া, যেখানে আর কি 91-3 ছিল তাদের স্কোর, সেখান থেকে অল অফ আ সাডেন তাদের স্কোরটা হয়ে গেল 94-7, 3 রানের মধ্যে 4 উইকেট হারিয়ে ফেলে। ব্যাস এরপর তো আর প্রতিরোধ গড়ে তোলার কথাও নয়, তবু আর কি মুশফিক শেষ দিকে নিজের মতো করে কিছুটা চেষ্টা করলেও বাংলাদেশের স্কোরটা ওই জায়গায় শেষ হয়ে গেল 146 রানে। ফলে শেষ ইনিংসে ভারতের টার্গেট দাঁড়ায় 95 রানের মাত্র। তো ভারতের এই মানে স্কোরটা চেস করতে আর খুব বেশি সমস্যা হয়নি, যেখানে ওই কানপুর টেস্টে মানে বৃষ্টি আর ওই মানে মাঠের খারাপ অবকাঠামোর জন্য 2.5 দিনেরও বেশি সময় নষ্ট হয়ে গেছিলো। মানে অফিসিয়ালি দেখতে গেলে ম্যাচটা অর্গানাইজ হয়েছিল বা ম্যাচের অফিসিয়াল টাইম ছিল ওই 2 দিনের সামান্য একটু বেশি, সেইখানেও ভারত কিন্তু 1 সেশনেরও বেশি সময় হাতে রেখে তারা ম্যাচটা জিতে যায়। তাহলেই ভাবুন কীরকম ডমিনেটিং পারফর্ম করেছে ইন্ডিয়া আর কি, মানে বাংলাদেশকে একদম টোটালি ওই ম্যাচে আউটপ্লেট করে দিয়েছে। মাত্র 2 দিন সময় পেয়েও কিন্তু বাংলাদেশকে তারা ওই জায়গাটায় কোনো রকম রেয়াত করেনি, মানে তারা সবসময় জয়ের তাড়নায় জয়ের ক্ষুধা নিয়েই খেলেছে। ফলে মানে বাংলাদেশকে তারা মানে ইজিলি আর কি খুবই কমফর্টেবলি বলতে গেলে, যেখানে বলছিলাম 1 সেশনেরও বেশি সময় হাতে রেখে তারা একদম হারিয়ে দিয়েছে। বাংলাদেশের এই সিরিজ হারের জন্য আমার কাছে যেটা সবচেয়ে আর কি দায়ী মনে হয়েছে তাদের ব্যাটিং ব্যর্থতা। তাদের টপ অর্ডার, মিডিল অর্ডার, লোয়ার মিডিল অর্ডার আর কি কোনো আর কি ডিপার্টমেন্টই সেইভাবে জ্বলে উঠতে পারেনি ব্যাটিংয়ে। মানে বাংলাদেশ এই 2 ম্যাচের 4 ইনিংসে মাত্র আর কি 3টা 50+ স্কোর পেয়েছে তাদের ব্যাটাররা। ওই শান্ত আর সাদমান একটা করে হাফ সেঞ্চুরি করেছেন, আর ওইদিকে মমিনুল একটা ওই 107 রানের ইনিংস খেলেছেন। এই 3টা 50+ স্কোর হয়েছে। আর তাদের এই 4 ইনিংস মিলিয়ে কটা আর কি মানে 50 পার্টনারশিপ হয়েছে জানেন? মাত্র 5টা। তার মধ্যে আর কি সবচেয়ে হাইয়েস্ট পার্টনারশিপ হচ্ছে 62 রানের, যেটা ওই চেন্নাই টেস্টের সেকেন্ড ইনিংসে ওপেনিং জুটিতে হয়েছিল। কোনো সেঞ্চুরি পার্টনারশিপও তারা গড়ে তুলতে পারেনি। আবার এদিকে বাংলাদেশের ব্যাটিং ইউনিট যে এই সিরিজটায় পুরোপুরি ফেল করেছে, এই পরিসংখ্যান দেখেই তো বোঝা যাচ্ছে। তবুও পাকিস্তান সিরিজে বাংলাদেশ কিন্তু ব্যাটিংয়ে কিছুটা লড়াই করেছিল। টপ অর্ডার মানে মিডিল অর্ডার ফেল করলেও লোয়ার মিডিল অর্ডার এসে কিন্তু হাল ধরে ওই পাকিস্তান সিরিজের 2 ম্যাচেই কিন্তু বাঁচিয়ে দিয়েছিল বাংলাদেশকে। কিন্তু এই ইন্ডিয়ার এগেনস্টে আর কি মানে 2 টেস্টের কোনো ম্যাচেই বলতে গেলে আর কি মানে টপ অর্ডার, মিডিল অর্ডার, লোয়ার মিডিল অর্ডার কোনো দিকের আর কি ব্যাটাররাই সেইভাবে আর কি কন্ট্রিবিউট করতে পারেনি, নিজেদের মধ্যেও বড় কোনো পার্টনারশিপ গড়ে তুলতে পারেনি। বোলারদেরকেও তো লড়াই করার মতো একটা পুঁজি এনে দিতে হয়, স্কোর বোর্ডে তার জন্য বড় একটা রান জমা করতে হয়। তো সেই কাজটাই যদি বাংলাদেশের ব্যাটাররা যদি না করতে পারে, তাহলে বোলাররা একার মানে হাতে আর কী বা করবে। তো তারা তবু আর কি নিজেদের মতো করে চেষ্টা করেছিল। চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে তারা খুবই ভালো বল করেছিল, যদিও শেষের দিকে গিয়ে অশ্বিন জাডেজার ওই এক জুটিতেই ম্যাচ একদম বাংলাদেশের হাত থেকে পুরোপুরি বেরিয়ে যায়। এরপর আর কি সেকেন্ড ইনিংসে আর কি বলবো বোলাররা একদমই ভালো পারফর্ম করেনি। ওই ঋষভ পান্ত আর শুভমান গিলের কাছে তারা পুরোপুরি ধবল ধোলাই হয়ে গেছিলো। কিন্তু কানপুর টেস্টের প্রথম ইনিংসেও আর কি দেখতে গেলে বাংলাদেশের বোলারদের উপর যতই আর কি টর্নেডো বা সাইক্লোন চালাক ভারতীয় ব্যাটাররা, তারা কিন্তু অ্যাট দ্য সেম টাইম 9টা উইকেট তুলেও নিয়েছিল 300 রানের মধ্যেই। আর এছাড়াও বাংলাদেশের এই সিরিজে ফিল্ডিং কিন্তু খুবই নিম্নমানের হয়েছে। তারা বেশ কিছু ভাইটাল ক্যাচও যেমন ক্রুশাল টাইমে ফেলেছে, তেমনি আবার অপরদিকে আমার মনে আছে কানপুর টেস্টের ওই মানে ইন্ডিয়ার ফার্স্ট ইনিংসেই আর কি বিরাট কোহলিকে 2বার রান আউটের চান্স পেয়েছিল, মানে খুবই আর কি কম সময়ের ব্যবধানে 2টো চান্সই আর কি কাজে লাগাতে পারেনি বাংলাদেশের ফিল্ডাররা। বাংলাদেশ যদি এইরকম সাধারণ মানের বা নিম্নমানের যদি ফিল্ডিং করে বড় টিমের এগেনস্টে, তো এই সুযোগগুলোই তো ওই বড় দলগুলো কাজে লাগায় আর কি। তারা গুরুত্বপূর্ণ সময় ক্যাচ ফেলেছে, রান আউট মিস করেছে, এছাড়া আর কি অসংখ্য লেগ বাই বা বাইতে তারা আর কি অপোনেন্টকে রান বিলিয়েছে। সবচেয়ে যেটা আর কি বেশি দায়ী আমি মনে করি বাংলাদেশের এই সিরিজ হারের জন্য, সেটা হচ্ছে তাদের ব্যাটিং ব্যর্থতা। এই ব্যাটিং ব্যর্থতা কিন্তু শুধু এই রিসেন্ট পাস্টেই নয়, বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশকে ভোগাচ্ছে সব ফরম্যাটেই। তো আমি মনে করি বাংলাদেশের এই ব্যাটিংয়ের সমস্যাটা যতদিন না তারা কাটিয়ে উঠতে পারছে, ততদিন কিন্তু মানে এই শুধু টেস্ট ক্রিকেট নয়, কোনো ফরম্যাটের ক্রিকেটেই ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করা সম্ভব নয়।
তো আপনারা কি মনে করেন বাংলাদেশ ভারতের বিপক্ষে এই টেস্ট সিরিজটায় 0-2 ব্যবধানে যে ভারতের কাছে হোয়াইট ওয়াশ হলো, তাদের এই সিরিজে এই চরমভাবে ব্যর্থ হওয়ার জন্য সবচেয়ে বড় কারণ কোনটা? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?